গাজীপুরেও সাবেক আইজিপি বেনজিরের দাপট, দখলদারিত্বে ব্যবহার করতে দেন নিজের সরকারি পরিচয়। বিনা পুঁজিতে 25% মালিকানা পান বনে অবৈধভাবে গড়ে ওঠা বিলাসবহুল রিসোর্টের। বছরের পর বছর অব্যবহৃত সর্বাধুনিক আইসিইউ ইউনিট, তালাবদ্ধ এইচডিইউ রুম। চিকিৎসক নিয়োগের জটলায় মহানগর হাসপাতাল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। কর্মপরিকল্পনা বাস্তবায়নের অভাবে সমুদ্র অর্থনীতিতে পিছিয়ে বাংলাদেশ, অর্থ সংকট গবেষণাতেও বলছেন শিক্ষাবিদরা। বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ঘূর্ণিঝড় রেমালে বরিশালের মৎস্য খাতে 217 কোটি টাকার ক্ষতি, কৃষিতে 508। 3 জেলায় 42 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, সহায়তা না পাওয়ায় ক্ষোভ ভুক্তভোগীদের। এবং সমুদ্রে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ, নতুন করে যুক্ত হয়েছে 3টি মাদার ভেসেল। মোট সংখ্যা দাঁড়ালো 101। নানা জটিলতায় বাড়ছে না কন্টেনার পরিবহন। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। সাবেক আইজিপি বেনজিরের দাপটে গাজীপুরে সরকারি বন দখল করে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। জনশ্রুতি আছে তাকে দেওয়া হয়েছিল 25 শেয়ারও। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে মুক্তিযোদ্ধা সহ জবরদখল হয়েছে সাধারণ মানুষের কৃষি জমি। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলা বেনজিরের বিরুদ্ধে সরকার যখন কঠোর হচ্ছে, তখনই ভুক্তভোগীদের মুখে একে একে তার অপকর্মের ফিরিস্তি বের হচ্ছে। আর এসব কর্মকাণ্ড তৎকালীন স্থানীয় প্রশাসনের যোগ সাজসেই হয়েছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন দ্রুতই ভেঙে ফেলা হবে অবৈধ স্থাপনা। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জোনায়েদ রুবেল। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। অবসরে যাওয়ার পর সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক এই ক্ষমতাধর পুলিশ মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের আদালত সম্পদ জব্দের আদেশ দিলে সামনে আসতে থাকে একের পর এক তার অপকর্ম। অভিযোগ উঠেছে গাজীপুরের বারৈপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশল করে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের 6 একর 70% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় প্রায় 3 একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই 25% শেয়ার পেয়েছিলেন বেনজির। প্রথম বলছে যে 20 লাখ টাকা বিঘা দিব, কিন্তু 20 লাখ টাকা বিঘা তো দেয় না। ওই আর পুলিশের ভয় দেয় যেন জমির কথা কইলে এই বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির, হ্যাগোর সামনে মানুষের কথাই বলে না বয়ে। আমার চাচা ফলে ময়ূর হয়ে গেছে জমিনের চিন্তায় পরে যে বাবা রিসিডে জমিন আছিল যে আমার চাচার। আমার জীবনে একটা গাছও কাটছি না। এরপর আমার নামে 7 কোটি 80 লক্ষ টাকার মামলা দিছে ঘাট ফরেস্ট ডিপার্টমেন্টের লোকে। শুধু দখল বাণিজ্য নয়, ডিমার্গেশন প্রশাসনের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কি গহীন বনে গড়ে উঠল এমন রিসোর্ট? আবার স্থানীয় প্রশাসন থাকার পরেও কিভাবে দখল হয়ে গেল বন সম্পদ কিংবা কৃষি জমি? এ নিয়ে প্রশ্নের মুখে বন বিভাগ সহ সংশ্লিষ্টরা। এতদিনেও দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি কেউ, নাকি দায়িত্ব এড়িয়ে গেছেন সবাই? এর উত্তর জানতে প্রথমেই ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সময় সংবাদ। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে কথা বলতে অপারগ হলেও কৌশলে জানালেন উচ্ছেদের পরিকল্পনা করেই বদলি হয়েছিল ঊর্ধ্বতন 2 কর্মকর্তা। বন্যপ্রাণী ডিভিশনে 7টা আর ওখানে প্রায় 20টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলি হয়েছে। এখানে কিছু বড় ধরনের সিন্ডিকেট আছে। আমাকেই প্রস্তাব দিচ্ছে যে আপনি অমুক জায়গায় জায়গা কিনুন। অনেকের অভিযোগ দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরব থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। অবৈধ স্থাপনা গুড়িয়ে দ্রুতই বেদখল হওয়া জমি উদ্ধারে নিজেদের শক্ত অবস্থান জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। বিজ্ঞ আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদে চলে যাব।
পার্টেক্স গ্রুপের প্রয়াত ব্যবসায়ী এম হাশেমের ছেলে শওকত আলী রাসেলের উদ্যোগে ১৯ একর জায়গা নিয়ে ভাওয়াল রিসোর্ট স্পার যাত্রা শুরু। পরবর্তীতে ক্ষমতাধর বেনজির আহমেদের দাপটে বাড়তে থাকে জমির পরিমাণ। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত রাসেল সহ ৪ জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বেনজির আহমেদের দেশে ফেরার অপেক্ষায় দুদক। ফিরলে ভালো, না ফিরলেও বিচার চলতে আইনি বাধা নেই, এমন সান্ত্বনা খুঁজছেন সংস্থাটির আইনজীবী। দেশ ছাড়ার আগে ব্যাংক থেকে কত টাকা উঠিয়েছিলেন তার হিসেব করছেন তারা। দুদক আইনজীবী বলছেন, তার নির্যাতন, জমি দখলের শিকার ভুক্তভোগীরা চাইলে থানায় প্রতিকার চাইতে পারবে। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, যার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদের পাহাড় গড়ার কাড়ি কাড়ি অভিযোগ, সেই বেনজির আহমেদ এখন লাপাত্তা। দেশে নাকি বিদেশে জানে না দুদক কিংবা সরকার। ঘনিষ্ঠদের বরাতে গণমাধ্যমে প্রথম সামনে আনে পরিবার সহ বেনজির আহমেদের বিদেশে চলে যাওয়ার বিষয়টি। অথচ যে ব্যক্তি অগোচরে বাংলাদেশের সীমানার বাইরে চলে গেল, যার ফিরে আসার নিশ্চয়তাও নাই, তাকে নিয়েই এখন যত সব আলোচনা। 3 দিন আগের ঘটনা। পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে মামলার আগেই অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশ যাত্রা ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল দুদক। আদালতও সেভাবেই আদেশ দিয়েছেন। অথচ সম্পত্তি, ক্ষমতা, উপর লেভেলে যোগাযোগ উত্তম কুমারের চেয়ে শত গুণ বেশি বেনজিরের। তিনি যে বিদেশে চলে যেতে পারেন সেদিকে খেয়ালই করেনি দুদক। 18 এপ্রিল বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী বেনজির দেশ ছাড়েন 4 মে। অনুসন্ধান শুরুর পরপরই দুদক বেনজিরের বিদেশ যাত্রা ঠেকানোর বিষয়ে পদক্ষেপ নিলে এত বিতর্কের জন্ম হতো না। তবুও আশায় বাঁচে মানুষ। দুদকও বুক বেঁধে আছে তার ফিরে আসার অপেক্ষায়। না আসলেই বাকি, আসামি থাকুক আর না থাকুক, বিচার তো আর থেমে থাকবে না, এটি এখন সান্ত্বনা। যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। কাজে বিষয়টির জন্য আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাজীপুর থেকে মাদারীপুর, গোপালগঞ্জ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ছড়িয়েছে বেনজিরের দুর্নীতির খতিয়ান। তার নির্যাতনের শিকার হয়ে সর্বশান্ত হওয়া মানুষের তালিকাও দিন দিন বাড়ছে। দুদক আইনজীবী বলছেন, ভুক্তভোগীরা চাইলে বেনজিরের বিরুদ্ধে থানাতেও মামলা করতে পারবেন। দরখাস্ত দেওয়ার একটা সুযোগ আছে, আপনি সুযোগ দিয়ে আপনার গ্রিভান্সটা পড়ে দেখেন। বেনজির যেখানেই আছেন তাকে নিয়ে ঢাকায় যে তুফান চলছে, নিশ্চয় তিনি তা উপলব্ধি করতে পারছেন। মনে মনে হয়তো বলছেন, পুলিশ শুধু ঘটনা ঘটার পরে না, কোনো ক্ষেত্রে ঘটনার আগেই আঁচ করতে পেরে নিজেকে নিরাপদ রাখতে পারেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সর্বাধুনিক আইসিইউ পড়ে আছে তালাবদ্ধ, বন্ধ এইচডিইউ রুম, সুসজ্জিত অপারেশন থিয়েটার, তবে সিজারিয়ান বাদে হয় না কোনো অপারেশন। আছে আধুনিক ডেন্টাল সার্ভিসের ব্যবস্থা, তবে সবই অকার্যকর চিকিৎসকের অভাবে। সপ্তাহে 2 দিন হয় আল্ট্রাসোনোগ্রাম আর এক্স-রে। সব থেকেও যেন কিছুই নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা মহানগর জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতায় প্রায় অকেজো প্রতিষ্ঠানটি, তবে মন্ত্রীর আশ্বাস, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। কথায় আছে নখদন্তহীন বাঘ, কথিত সেই বাঘের দেখা মিলবে পুরান ঢাকার বাবুবাজারে মহানগর জেনারেল হাসপাতাল। এই নগরে একটা আইসিইউ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পেয়েছেন। বিশেষ করে সরকারি হাসপাতালে তো কথাই নেই, অথচ এই হাসপাতালটিতে এমন অলস পড়ে আছে 8 থেকে 10টি আইসিইউ মেশিন সহ পুরো বেড। করোনাকালীন সময়ে 8 বেডের এই আইসিইউ ইউনিট চালু করা হলেও এখনও তা ঠিকঠাক ইনস্টলই করা হয়নি। অব্যবহৃত অবস্থায় শেষ হয়ে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। পাশের রুমেই 10 শয্যার এইচডিইউ, সেটাও তালাবদ্ধ। আমাদের তো এটা ব্যবহার করার মতো ডাক্তার বা যে সাপোর্টগুলো দরকার, নার্স, এইগুলো তো আমাদের নাই। রয়েছে মোটামুটি আধুনিক মানের একটি অপারেশন থিয়েটারও। এত আধুনিক যন্ত্রপাতি বলা যায়
পড়ে আছে বেকারি, কারণ তার খুব সামান্য অংশই কাজে লাগানো হচ্ছে। কারণ কেবলমাত্র সিজার ছাড়া বড় অপারেশন করার সক্ষমতা এখানে নেই। গাইনি সার্জন আছে, এমনি আমাদের যে সার্জারির কি ওটি হয় না, সার্জারি ডক্টর আছে। যেখানে নগর জুড়ে অন্য সরকারি হাসপাতালগুলোতে পা ফেলার জায়গা নেই, সেখানে এই হাসপাতালের অধিকাংশ বেডই শূন্য। চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও সংকটটা চিকিৎসকের। প্রতিটা ওয়ার্ডে একজন করে, আর ইভিনিং নাইটে একজন ডিউটি করে, অনলি একজন, পুরো হাসপাতাল মিলে একজন। আমাদের মূল সমস্যাই জনবল। এই যে আমি যে ডাক্তার নিয়েছি না 10 বছর আগে, এরপরে কিন্তু আমাদের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। যারা আসলে দাঁতের চিকিৎসা করেন তারা খুব ভালোভাবে জানেন যে দাঁতের চিকিৎসা করা কতখানি ব্যয়বহুল, অথচ এই হাসপাতালে এমন একটি আধুনিক যন্ত্রই আসলে বলা যায়, এমন একটি আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও গত 1.5 বছর ধরে চিকিৎসকের অভাবে সেটি বলা যায় বন্ধ রয়েছে। আছে আল্ট্রাসোনোগ্রাম আর এক্স-রে করারও ব্যবস্থা, তবে সপ্তাহে 2 দিন আসেন চিকিৎসক, তাই এসব পরীক্ষাও হয় 2 দিনই। এক্স-রে হচ্ছে, রেগুলারই হচ্ছে, তবে কম হচ্ছে রিপোর্ট। উনি যেদিন আসে ওই দিন করে আর কি, সপ্তাহে 2 দিন আসার কথা, মঙ্গলবার শনিবার। দুপুর 2টার পর পুরো হাসপাতালের দায়িত্বে থাকেন মাত্র একজন চিকিৎসক। আবার হাসপাতাল পরিচালকই চালান প্যাথোলজি বিভাগ। তবু বিধি অনুসারে জনবল নিয়োগ দিতে পারছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। মেডিকেল অফিসার আমার থাকার কথা 32, সেখানে আমার আছে 15 জন। ইমার্জেন্সিতে থাকার কথা 8 জন, সেখানে ওরা কাজ করছে 4 জন। তাহলে আমি কিভাবে, এইভাবেই চলতেছে। কিছু পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়ে গেছে, তা এখন আমরা প্রেষণের জায়গায় সরাসরি নিয়োগের চেষ্টা করছি। সেই প্রক্রিয়াটা কিছু দূর এগিয়ে গেছে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমার ইচ্ছা আছে যেগুলোকে সচল করা, কারণ এগুলোকে সচল না করলে আমি ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চাপ কমাইতে পারবো না। সব কিছু মিলে কি করা যায় সে বিষয়ে আমি আজকে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এখনো প্রতিদিন বহির্বিভাগে গড়ে 450 থেকে 500 রোগী সেবা নেয় এই হাসপাতালে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র বিজয়ের 1 দশক পার হলেও কর্মপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় সুশীল অর্থনীতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পর্যাপ্ত অর্থের অভাবে গবেষণাতেও সংকট বলছেন শিক্ষাবিদরা। এতে অভ্যন্তরীণভাবে সম্পদ ব্যবহারের পাশাপাশি রফতানিরও সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। টেকসই অর্থনীতি গড়ে তুলতে এ খাতের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2013 সালে স্থলভাগের মতো বঙ্গোপসাগরেও 1,18,813 বর্গ কিলোমিটার এলাকায় একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ, যা প্রাকৃতিক সম্পদ অর্জনে নতুন মাইল ফলক। কিন্তু 1 দশকেও কাজে লাগানো সম্ভব হয়নি বিশাল জলরাশির এই অজানা সম্পদ। তথ্য অনুযায়ী সুনীল অর্থনীতির বর্তমান আকার $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2030 সালে উন্নীত হবে 3 থেকে 3.5 ট্রিলিয়নে। অন্যদিকে বিশ্ব অর্থনীতির $88 ট্রিলিয়ন ডলারের মধ্যে 24 ট্রিলিয়নই আসে সমুদ্র থেকে। পরিসংখ্যান যখন এমন, তখন সাগরের নিজস্ব সীমানায় বাংলাদেশ শুধু টোনা মাছ আহরণ করে 7 লাখ মেট্রিক টন, যা সক্ষমতার 1%-ও কম। খাত বিশেষজ্ঞরা বলছেন, দায়নে কাজ না করায় কাঙ্ক্ষিতভাবে উপকারে আসছে না অধিকারে থাকা বিশাল সমুদ্র। বিভিন্ন দেশের দ্বীপে যে সায়েন্টিস্টদের সাথে দেখেছি, তারা সমুদ্র থেকে প্রতিনিয়ত কিছু না কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে আসে। তো আমাদের ব্লু ইকোনমিরও তো এই ধরনের ফিজিক্যালি হ্রাস করার কথা ছিল, আমরা তো সেই রকম দেখছি না। এটা ব্যাপকভাবে কাজে হাত দেওয়ার দায়িত্বটা আসলে সরকারেরই। শিক্ষাবিদরা মনে করেন, সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকলে অর্থনীতিকে বেগবান করার বিপরীতে সমৃদ্ধ এসব সম্পদ ব্যবহারে পিছিয়ে পড়বে বাংলাদেশ। সমুদ্র গবেষণার জন্য ডেডিকেটেড কোনো রিসার্চ ভেসেল এখনও আমাদের হাতে আসতে পারেনি। এই সমুদ্রকে এক্সপ্লোর করতে গেলে, জানতে গেলে আমাদের তো এই হাতিয়ারগুলো লাগবে। আমরা সমুদ্র যেতে না পারলে দূরে থেকে তো আমরা এটা এক্সপ্লোর করতে পারবো না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে বিশ্বে প্রতি বছর 8,44,00,000 টন সামুদ্রিক খাবার আহরণ করা হয় সাগর থেকেই। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে 2030 সাল নাগাদ এ খাত থেকে প্রতি বছর $2.5 লাখ কোটি আয় করতে পারবে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের ব্যবধানে 3টি সমুদ্রগামী মাদার ভ্যাসেল রেজিস্ট্রেশন করিয়ে চমক সৃষ্টি করেছে বাংলাদেশের 3টি শিপিং প্রতিষ্ঠান। প্রাথমিক রেজিস্ট্রেশনে মেঘনা গ্রুপের মেঘনা সেঞ্চুরি পাচ্ছে 100তম স্থান।
এ নিয়ে বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়ালো 101টিতে। 5 বছরেই 78টি জাহাজ কিনেছেন বাংলাদেশি মালিকেরা। তবে বাল্ক পণ্যবাহী জাহাজের সংখ্যা বাড়লেও নানা জটিলতায় অতি গুরুত্বপূর্ণ কন্টেনার জাহাজের সংখ্যা বাড়ছে না। বাংলাদেশি বহরে কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 9টি। সাক্ষাৎ চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বাংলাদেশ রেজিস্ট্রেশন পেতে সমানতালে লড়াই করছিল প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এর মধ্যে ম্যাগনা গ্রুপের ম্যাগনা সেঞ্চুরি নামের জাহাজটি শততম স্থানে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর আগে এবং পরে রয়েছে কেএসআরএম গ্রুপের এসআর শিপিং এর জাহান 1 এবং ভ্যানগার্ড গ্রুপের রয়্যাল আরকান জাহাজ। তবে এই 3টি জাহাজ এখনো বাংলাদেশে আসেনি। এক্ষেত্রে যে জাহাজটি প্রথমেই বাংলাদেশে প্রবেশ করে ভ্যাট ট্যাক্স প্রদান সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে সেটি স্থায়ী স্থান লাভ করবে। প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়ে আমাদের ইতিমধ্যে 100 জাহাজ পূর্ণ হয়েছে। পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিয়ে 100 জাহাজ কখন পূর্ণ হয় সেটা এখন অপেক্ষার পালা। মূলত 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন নিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ কিনতে আগ্রহী হয়ে ওঠেন বাংলাদেশের মালিকেরা। আগে বিদেশি জাহাজ কিনে বাংলাদেশের বহরে যুক্ত করার ক্ষেত্রে 5% হারে শুল্ক দিতে হলো, পরবর্তীতে তা কমিয়ে 1% করা হয়। আর এই সুযোগে গত 5 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি। ওই বছরে জাহাজ কেনা হয় 13টি। অবশ্য পরবর্তীতে 2020 এবং 22 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। আর চলতি বছরের গত 6 মাসে ব্যবসায়ীরা মাদার ভেসেল কিনেছেন 6টি। সারা বিশ্ব যেখানে কন্টেনারের দিকে ঝুঁকছে, আমাদের দেশের যারা ব্যবসায়ী সংস্থা যারা আছেন তাদের কিন্তু কন্টেনারের দিকে ঝুঁকা উচিত হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোর মধ্যে রেকর্ড সংখ্যক 77টি জাহাজ হলো কার্গো পণ্যবাহী বাল্ক জাহাজ। এছাড়া 9টি কন্টেনারবাহী, 3টি এলপিজি বহনকারী, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 7টি অয়েল ট্যাঙ্কার। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে কন্টেনারবাহী জাহাজ কিনতে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। আগামী 6 মাসের জন্য নতুন জাহাজের যেসব রেজিস্ট্রেশন আবেদন জমা পড়েছে তার মধ্যে কোনো কন্টেনারবাহী জাহাজ থাকছে না। কন্টেনারের আপনার বিভিন্ন যে ট্রান্সশিপমেন্টের ব্যাপার থাকে, এই জিনিসগুলোতে এক্সপার্টিস সাথে পৌঁছাতে আমাদের আরেকটু সময় লাগবে। আমরা যদি ওই জায়গাটাতে কমফোর্টেবল হই তাহলে আমরা ডেফিনেটলি ওটাতে এক্সপানশনে যাওয়ার প্ল্যান করব। বাংলাদেশ সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানা রয়েছে 25টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড গ্রুপের 7টি এবং বসুন্ধরা গ্রুপের 6টি জাহাজ পণ্য পরিবহন করছে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে কন্টেনারবাহী জাহাজের কোনো বিকল্প নেই। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেই বছরে 2000-এর বেশি কন্টেনারবাহী জাহাজ আসা যাওয়া করছে। তার বিপরীতে বাংলাদেশি মালিকানাধীন কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 8টি। আর তাই এই বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যের লড়াইয়ে টিকে থাকতে গেলে কন্টেনারবাহী জাহাজ বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ। দ্বিতীয় দিনের মতো চলছে রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আজ দেওয়া হচ্ছে 13 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস তালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভার্চুয়াল যুদ্ধ। আজকে 13 তারিখের টিকিট দেওয়া হবে এবং সেই টিকিটে সংগ্রহ করার জন্য আসলে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী নেই। কারণ হচ্ছে সেখানে আপনি জানেন যে এবার শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট, কিন্তু ভার্চুয়াল যে যুদ্ধ, অর্থাৎ আগে যে আমরা কাউন্টারে যুদ্ধ দেখতাম, সেই টিকিট পাওয়ার যে নিরন্তর প্রচেষ্টা ছিল মানুষের দীর্ঘ সময় অপেক্ষা ছিল মানুষের টিকিটের জন্য, সেই পুরো যুদ্ধটা এখন কিন্তু ভার্চুয়ালে রূপান্তর হয়ে গেছে। যেহেতু শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে বিক্রি শুরু হলেও এখন তো 20 মতো বাজে। আমি ইতোমধ্যে 2-1 জনকে এখানে পেয়েছি যারা আসলে গতকালকেও 12 তারিখেও টিকিট তারা পায়নি। তারা আজকে ফজরের পর থেকে তারা আসলে তাদের যে ইকুইপমেন্ট, যে লজিস্টিক্স সব কিছু নিয়ে তারা অপেক্ষা করছিলেন যে 8টা বাজার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত ট্রেনের কাঙ্ক্ষিত দিনের টিকিট অর্থাৎ 13 তারিখের টিকিট তারা আজকে সংগ্রহ করবেন, কিন্তু তারা পারেননি। তারা এসে বলছেন যে প্রথম 5 মিনিটেই তারা সমস্ত টিকিট শেষ হয়ে গেছে। বিশেষ করে সকাল 8টায় থেকে কিন্তু দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের টিকিট। পশ্চিমাঞ্চলের টিকিট মানে কিন্তু ট্রেনের পশ্চিমাঞ্চল, সেটি ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চল। সেই উত্তরাঞ্চলের যে 19টি ট্রেন, সেই 19টি ট্রেনের প্রায় 15,500 টিকিট সকাল 8টা থেকে বিক্রি হচ্ছে। বিশেষ করে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলের যে যাত্রীরা আছেন তাদের 2-3 জনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এসে ওই ট্রেনগুলোর নীলফামারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস এই ট্রেনের টিকিট ইতিমধ্যে শেষ। অর্থাৎ শুরুর দিকেই যে টিকিটে কিন্তু এই প্রথম 5 মিনিটে সেই টিকিটগুলো শেষ হয়ে গেছে। অর্থাৎ কাউন্টারের সামনে সে উত্তাপ টের না পেলেও ভার্চুয়ালি যে যুদ্ধ এবং সেটা যে তীব্র যুদ্ধ হচ্ছে সেটি কিন্তু আমরা সহজেই এই যারা টিকিট প্রত্যাশী, যারা এই ভার্চুয়াল যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ভাষ্য থেকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। কমলাপুর রেল স্টেশন থেকে, বিশেষ করে ঢাকা থেকে আজকে মোট 42টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। এছাড়া মেল, কমিউটার, লোকাল যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে যে এই ঈদের আগাম টিকিট বিক্রির মধ্যে কিন্তু সেগুলো পড়ছে না। অর্থাৎ এগুলো অ্যাজ ইউজুয়াল প্রতিনিয়ত যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রি হয় সেগুলো সেভাবে বিক্রি হবে। মোট 42টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সেই 42টি আন্তনগর ট্রেনের মধ্যে একটি আছে জামালপুর ঈদ স্পেশাল। আপনি জানেন যে জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলে পর্যন্ত সেই ট্রেনটি যায় এবং সেই ট্রেনের টিকিটের চাহিদা কিন্তু ওই অঞ্চলের টিকিটের চাহিদা অনেকটাই বেশি। যে কারণে এবার 12 তারিখ ঈদযাত্রার প্রথম দিনেও একটি জামালপুর দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল নামে একটি ট্রেন পরিচালিত টিকিট বিক্রি হয়েছে। আজকে কিন্তু দেওয়ানগঞ্জ ঈদ স্পেশালের টিকিট বিক্রি হচ্ছে। মোট 42টি আন্তনগর ট্রেনের 32,000 টিকিট। সেই টিকিটের মধ্যে সকালবেলার শিফটে অর্থাৎ 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। এইখানে বলে রাখি যে পশ্চিমাঞ্চলের টিকিট 19টি ট্রেনের টিকিট প্রায় 15,500 আর পূর্বাঞ্চলের 23টি ট্রেনের টিকিট প্রায় 16,500। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকান রিপাবলিকে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বড় টুর্নামেন্ট আয়োজন তাদের কাছে স্বপ্ন, অথচ তাদের নেই ফুটবল বুট, এমনকি জার্সিও। দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের সেই স্বপ্ন পূরণের কারিগর। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে দুদেশের সম্পর্ক বেশ মজবুত হয়েছে বলে মনে করেন বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের সদস্যরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত বুলবুল রেজা রিপোর্টে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মাটিতে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। দেশটির রাজধানী বাঙ্গি শহরের বড় 12টি টিম নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। আর আয়োজক দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতির জনক বোগান্দার নামে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন প্রায় 30,000 দর্শক। এর আগে এত বড় টুর্নামেন্ট আয়োজন হয়নি দেশটিতে। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকান রিপাবলিকে ফুটবল অত্যন্ত জনপ্রিয় হলেও টুর্নামেন্ট আয়োজন তাদের কাছে স্বপ্নের মতো। তাদের সেই স্বপ্ন পূরণের সারথি মিনুস্কা মিশনে নিয়োজিত বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট। এর মাধ্যমে আমরা কিন্তু পিসকিপার হিসেবে আমাদের কার্যক্রমটাকে কিন্তু কিছুটা সহজ করে নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ এদেশের মানুষের সাথে আমরা যেমনটা মিশতে পেরেছি ফুটবলের মাধ্যমে, এটা আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকেও অত্যন্ত সহজ করে দিয়েছে। এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে চিনেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জনগণও। তৈরি হয়েছে শক্ত বন্ধন, দাবি বাংলাদেশি শান্তিরক্ষীদের। ভবিষ্যতে নারী ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনাও রয়েছে। এই দেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করার জন্য আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারি। সেই আলোকে আমরা এই বাঙ্গি শহরের প্রথম সারির 12টি ফুটবল টিমকে নিয়ে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি এবং আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা এই দেশের সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক আকারে সাড়া পাই। অনেকটাই ফুটবল প্রেমী এদেশের মানুষ, কিন্তু স্বাদ আছে সাধ্য নেই। তাই এখানেও তাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। এদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং গোছানো ফুটবল আয়োজকের খাতায়ও লেখা থাকবে বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ঘূর্ণিঝড় রেমালে বরিশাল বিভাগে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 217 কোটি টাকা।
আর কৃষিতে ক্ষতির পরিমাণ 508 কোটি টাকা। কৃষকদের অভিযোগ, ঘূর্ণিঝড়ের 7 দিন পার হলেও এখনও মৎস্য ও কৃষি বিভাগ থেকে কোনো সাহায্য পাননি তারা। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কৃষক ইসমাইল হাওলাদার বরিশালের কাশীপুর এলাকায় 2 লাখ টাকা ঋণ নিয়ে 100% জমিতে ভুট্টা চাষ করেছিলেন। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জমিতে পানি ঢোকায় পুরো ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গেছে। পাশাপাশি নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজিও। 2 লাখ টাকা লোন লইয়া ভুট্টা চাষ করছি 100%। এখন এই পানির তলে সব শেষ হয়ে গেছে। শুধু কৃষক ইসমাইল হাওলাদারই নন, ঘূর্ণিঝড় রেমালের কারণে পানিতে তলিয়ে যাওয়ায় 5 লাখ টাকা ঋণ নিয়ে করা মাছের ঘেরের সব মাছ বের হয়ে গেছে মৎস্যজীবী শাহাবুদ্দিন সাবুর। একই অবস্থা বিভাগের 6 জেলার অনেক কৃষক ও মৎস্যজীবীর। ঘূর্ণিঝড়ের 7 দিন পেরুলেও এখনো মৎস্য ও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সাহায্য পাননি তারা। হঠাৎ করে পার ভাঙ্গে পড়ে ওই মাছগুলো আমার উঠে গেছে। ওই আমি নেট দেওয়াইছি, নেট দেওয়ার আগে মাছ বাইরে চলে গেছে। কৃষি অফিসের মাধ্যমে এবং আমাদের ওই যে উপজেলা যে মৎস্য অফিসের মাধ্যমে এটা রিপোর্টিং করা হবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে সকল আর্থিক সংস্থা আছে কৃষকরা ঋণের সাথে জড়িত, তাদেরকে আমরা অনুরোধ করব যে এই ঋণের ব্যাপারে তারা একটু সহজ হওয়ার জন্য কৃষকদের ব্যাপারে। ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগে কৃষি খাতে আর্থিক ক্ষতির পরিমাণ 508 কোটি টাকা। ঝড় ও অতিবৃষ্টির কারণে 18,209 হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মৎস্য খাতে সম্পদের ক্ষতি 217 কোটি টাকার বেশি। 93,882টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। 120টি কাঁকড়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। সম্প্রসারণের সময় অপসারণ করা হয়নি সড়কের উপর থাকা গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এ কারণে পিরোজপুর টগরা পাথরঘাটা সড়কে গত 3 বছরে মারা গেছেন অন্তত 20 জন। ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। দ্রুত গাছ ও খুঁটি অপসারণের দাবি তাদের, আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসানের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের ওপর গাছ, পাশ দিয়ে দ্রুত গতিতে চলছে যানবাহন। 10 বছর আগে সম্প্রসারণ করা হয় পিরোজপুর টগরা পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক। তবে এ সময় অপসারণ করা হয়নি সড়কের ওপরের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়াও সড়কটিতে রয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 3 বছরের দুর্ঘটনায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন এ সড়কে। ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। দ্রুত গাছ ও খুঁটি অপসারণের দাবি তাদের। আগেও তো কয়েকবার নাম্বার দিছে, ই করছে, কিন্তু সরাই নাই, কাটেও নাই। যখন বড় গাড়ি একটা যায় তখন ছোট গাড়িতে যাই গাছের লাগে না খাম্বার লাগে মারি দেওয়া লাগে। রাস্তার মাপ মতন তো 2টা গাড়ি ক্রসিং করতে গেলে 16 ফিট লাগে, রাস্তা আছে 18 ফিট। গাছ ও খুঁটি অপসারণের জন্য এরই মধ্যে জেলা পরিষদ ও বিদ্যুৎ বিভাগে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ওজোপাটিকো এবং পল্লী বিদ্যুৎ 2টা অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছি এবং ওনারাও একই সাথে আশ্বস্ত করেছে যে ওনাদের যেহেতু অফিসিয়াল একটা প্রসিডিউর মেনটেন করার মাধ্যমে এই লাইনগুলিকে শিফট করতে হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ওনারা বৈদ্যুতিক পোলগুলি অপসারণ করবেন। পিরোজপুর টগরা পাথরঘাটার 56 কিলোমিটার সড়কের প্রথম 12 কিলোমিটারে দুর্ঘটনাপ্রবণ পয়েন্ট রয়েছে অন্তত 18টি। সময় সংবাদ, পিরোজপুর। 4 বছরেও শেষ হয়নি বরিশালের রূপাতলী স্টেশন থেকে ঝালকাঠির নতুন বিদ্যুৎ লাইনের কাজ। পুরাতন লাইন এখনও সচল থাকায় সামান্য ঝড় বৃষ্টিতেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এজন্য একে অন্যকে দুষছে বন ও বিদ্যুৎ বিভাগ। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঝালকাঠি জেলা শহরে নেই পূর্ণাঙ্গ বিদ্যুৎ স্টেশন। বরিশালের রূপাতলী স্টেশন থেকে ঝালকাঠি সাব স্টেশনের মাধ্যমে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করে আসছে ওজোপাটিকো। সামান্য ঝড় বৃষ্টি কিংবা যান্ত্রিক ত্রুটিতেই প্রায় বিচ্ছিন্ন হয় এ সংযোগ। সংকট সমাধানে 2020 সালের ফেব্রুয়ারিতে নতুন বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়। প্রায় 61,58,000 টাকা ব্যয়ে প্রকল্প শুরু হলেও বন বিভাগের বাধায় তা থেমে গেছে।
বন বিভাগ বলছে ঝালকাঠি বরিশাল সড়কে 2014 সালে প্রায় 4000 লাগানো গাছ এখনো পরিপক্ক হয়নি। বিদ্যুৎ লাইনের জন্য গাছগুলোর ডালপালা কাটলে মারা যাবে। তারা যদি এই বাগানের ভিতর থেকে লাইন টানে তাইলে আমার মিনিমাম 4 থেকে 5,000 চারার ক্ষতি হবে। গাছ বাদ দিয়ে গাছের নিচে ঢালের পরে যদি তারা খুঁটিগুলো পোতে তাইলে আর আমাদের কোনো আপত্তি থাকবে না। এদিকে বন বিভাগ এবং অজু পাটিকর দ্বন্দ্বে বিদ্যুৎ বিভ্রাট না কমায় ক্ষোভ গ্রাহকদের। গাছ এড়িয়ে অথবা বন বিভাগের সঙ্গে সমন্বয় করে নতুন লাইন চালুর দাবি তাদের। একটু ঝড়বন্যার আভাস পেলেই এই লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা আসলে এই ঝামেলার থেকে পরিত্রাণ পেতে চাই। এই সমস্ত জায়গা দিয়ে লাইন গেছে এগুলোকে একটা মাস্টার প্ল্যান করে মিনিমাম 2 সাইডে 5-10 ফিট জায়গার ভিতরে কোনো গাছ থাকতে পারবে না। তবে অজু পাটিকর দাবি গাছ এড়িয়ে রাস্তার নিচের ডোবা নালায় খুঁটি বসিয়ে সংযোগ দেয়া হলে মেরামত করা ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হবে। তবে গাছপালাগুলোর সামান্য ডালপালা কেটে নতুন লাইন টানলে কোনো ক্ষতি হবে না। ডিসি অফিসের ব্যাপারে কথাবার্তা হয়েছে, তারাও একটা সম্মতি দিয়েছে। এখন যদি বন বিভাগের সাথে বসে যদি আমরা এটা ফয়সালায় আসতে পারি তাহলে আমরা লাইনটা রাস্তার পাশ দিয়ে হইলে আর এই বিদ্যুতের সমস্যাটা থাকবে না। ঝালকাঠি জেলায় অজু পাটিকর আওতায় বিদ্যুৎ গ্রাহক রয়েছে 25,000। সময় সংবাদ, ঝালকাঠি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়বেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। 28 জুনের নির্বাচনে প্রার্থী হতে রোববার নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সব সমস্যা সমাধানেরও ঘোষণা দিয়েছেন আহমাদিনেজাদ। এদিকে প্রথম নারী হিসেবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফর্ম তুলেছেন সাবেক আইন প্রণেতা জোহরা ইলাহিয়ান। রোববার তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের অনুরোধে আবারও প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের সমস্যাগুলো সমাধানে সবার আগে মনোযোগ দিবেন তিনি। সারা দেশ থেকে জনগণের সমর্থন আমাকে আবারও নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। তারা আমার প্রতি উদারতা ও স্নেহ দেখিয়েছেন। তারাই আমাকে বাধ্য করেছে নির্বাচনে লড়তে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও আহমদিনেজাদকে বাধা দেওয়া হতে পারে, কেননা 2017 ও 2021 সালের নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। আহমদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এদিকে আহমদিনেজাদ ছাড়াও এখন পর্যন্ত সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালালি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলী রেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার আব্দুল নাসির হেমতি এবং সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মাহাদি ইসমাইল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেসিডেন্ট পদে দৌড়ে যোগ দিয়েছেন। প্রথম নারী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়ন ফর্ম তুলেছেন জোহরা ইলাহিয়ান। 57 বছর বয়সী নারী, ইরানের সাবেক আইন প্রণেতা এবং পেশায় চিকিৎসক। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের নাম নিবন্ধনের শেষ দিন। এরপর সর্বোচ্চ নীতি নির্ধারণী অভিভাবক পরিষদ প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করবেন। 11 জুন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 28 জুন ভোটের আগ পর্যন্ত প্রচারণার জন্য 2 সপ্তাহ সময় পাবেন তারা। গত মাসে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। সম্ভাবনা থাকলেও ধারাবাহিকতার অভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল, এমন মন্তব্য করেছেন যুবরাজ সিং। বাংলাদেশ দলকে ভয়ঙ্কর বলেও আখ্যা দেন ভারতের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। এবারের টি-20 বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনা দেখছেন ইউভি। সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রেখেছেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। এই বিশ্বকাপ দিয়ে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা যুবরাজের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। খেলা ছেড়েছেন প্রায় অর্ধযুগ পার হয়েছে, কিন্তু এখনো জনপ্রিয়তা কমেনি যুবরাজ সিং এর। টিম ইন্ডিয়ার সবশেষ 2 বিশ্বকাপ জয় যার আছে বড় অবদান। বিশ্বের এই অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করতে নিউ ইয়র্কে সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে আইসিসির ভিন্ন ধর্মী আয়োজন ইউভিকে কাছ থেকে দেখার সুযোগ ভক্তদের। প্রতিটা বিশ্বকাপ ফেভারিট হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় ভারতের। এবারও আসর শুরুর আগে টিম ইন্ডিয়াকে নিয়ে হাইপ তুঙ্গে। রোহিত শর্মার দলের ভালো করার সম্ভাবনাও দেখছেন ইউভি। বিশ্বকাপের সেরা চারে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। I'm hoping India, probably West Indies.
Pakistan 3 and no Australians. বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া বাজে সময় কোনোভাবেই কাটাতে পারছে না বাংলাদেশ। অনেকেই শান্ত দলকে বাতিলের খাতায় তুলে দিয়েছেন, তবে এই দলটার সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন যুবরাজ। অতীত অভিজ্ঞতা থেকেই বললেন টাইগারদের ঘাটতি কোথায়। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upsets, and but the thing is that to win a World Cup, you have to play consistently well. I want to say that you guys have a chance. বিশ্বের এ তল্লাটে ক্রিকেটকে জনপ্রিয় করতে সব চেষ্টাই করছে আইসিসি। শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। বিশ্বকাপ দিয়ে মার্কিনীদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস যুবরাজের। As I said, the major league has come and it's done really well, and cricket is growing in America. But I think along the way, the locals also have to play the game and explore it. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেনজিরের ক্ষমতার দাপটে বীর দর্পে চলত গাজীপুরের অবৈধ ভাওয়াল রিসর্ট, যেন জিম্মি দশায় ছিল স্থানীয় প্রশাসন। বন দখল ছাড়াও দখলে গেছে মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের কৃষি জমি। বছরের পর বছর অব্যবহৃত সর্বাধুনিক আইসিইউ ইউনিট, তালাবদ্ধ এইচডিইউ রুম, চিকিৎসক নিয়োগের জটলায় মহানগর হাসপাতাল। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। কর্মপরিকল্পনা বাস্তবায়নের অভাবে সমুদ্র অর্থনীতিতে পিছিয়ে বাংলাদেশ। অর্থ সংকট গবেষণাতেও বলছেন শিক্ষাবিদরা। বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।